কোরবানির ঈদ উপলক্ষে এবার মিলেছে লম্বা ছুটি। রাজধানী ছাড়তে গভীর রাতেও বাস টার্মিনালগুলোতে উপচে পড়া ভিড়। তবে বিভিন্ন গন্তব্যে নির্ধারিত হারের চেয়ে বেশি ভাড়া রাখার অভিযোগ অনেক যাত্রীর। অভিযোগ আমলে নিয়ে মহাখালী বাস টার্মিনাল অভিযান চালায় সেনাবাহিনী। বাড়তি ভাড়া আদায়ের অভিযোগে আটক করা হয় একজনকে। বৃহস্পতিবার দিন পেরিয়ে রাতেও বাস টার্মিনালগুলোতে ছিল ঘরমুখী মানুষের চাপ। ঈদ উল আজহার ছুটিতে প্রিয়জনের সঙ্গে ঈদ করতে ঢাকা ছাড়ছে লাখো মানুষ। স্বজনদের সাথে ঈদ উদযাপনে গভীর রাতেও তাই পরিবারের সদস্যদের নিয়ে বাস টার্মিনালে অপেক্ষা। ঈদের জন্য যাচ্ছি, ঈদের আনন্দ করতে যাচ্ছি। বাপ মা আছে, ভাই আত্মীয় স্বজন আছে, তাদের জন্য সাক্ষাৎ করার জন্য যাচ্ছি। লম্বা ছুটি পাওয়ার জন্যই বাড়িতে যাচ্ছি, আর বাড়িতে যাচ্ছি আত্মীয় স্বজনদের সাথে ঈদ করার জন্য যাচ্ছি। দিনের বেলা গেলে যানজট বেশিরভাগ, এই কারণে মনে করেন যে যাচ্ছি এত রাত্রে। পর্যাপ্ত বাস না থাকার কথা বললেন অনেক যাত্রী। আবার কারো কারো অভিযোগ বাড়তি ভাড়া আদায় করছেন কাউন্টারের কর্মীরা। তবে বরাবরের মতোই এসব অভিযোগ ঠিক নয় বলে দাবি পরিবহন সংশ্লিষ্টদের। ভাড়া হলো 200 টাকা, এবং 800 টাকা ভাড়া চাইতেছে। শো কিনে সব গাড়ির 800 টাকা ভাড়া চাইতেছে ওরা। ঘুরতেছি ফ্যামিলি লিয়ে যাইবার পারতেছি না। 1000 টাকা মামে সিংসা, 300 টাকার ভাড়া 1000 টাকা আছে। 450 করে ভাড়া, ওইভাবেই আমি যাচ্ছি। সরকারে যেভাবে নাম দিচ্ছে এইভাবেই। এদিকে বাড়তি ভাড়া ও অনিয়মের অভিযোগে বৃহস্পতিবার গভীর রাতে মহাখালী বাস টার্মিনালে অভিযান চালায় সেনাবাহিনী। সরকার নির্ধারিত ভাড়া হচ্ছে 450 টাকা 50 পয়সা, ঠিক আছে? আপনারা 450 টাকার 1 টাকা বেশি দিবেন না। বাড়তি ভাড়া আদায়ের অভিযোগে একজনকে আটক করা হয়। টাকা ফেরত সবার একজনের টাকা একজনের টাকা বাকি থাকবে না, পুরো সবার টাকা ফেরত দাও। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ও পরিবহন খাতে অনিয়ম বন্ধে মাঠে থাকার কথা জানিয়েছে সেনাবাহিনী। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়কে রাতে প্রায় 7 কিলোমিটার এলাকা জুড়ে যানজট দেখা দিয়েছে। তবে ঢাকা আরিচা মহাসড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক। পুলিশ জানিয়েছে, বুধবার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের 40% শিল্প কারখানায় ঈদের ছুটি হয়। বাকি 60% কারখানায় বৃহস্পতিবার ছুটি হওয়ায় বিকেল থেকে সড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে। এতে সন্ধ্যার পরই বাইপাইল ত্রিমোড় এবং চন্দ্রা ত্রিমোড়ে দীর্ঘ 7 কিলোমিটার এলাকা জুড়ে যানজট তৈরি হয়। এদিকে ঈদ যাত্রায় অতিরিক্ত গাড়ির চাপে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে সকাল থেকে রাত পর্যন্ত থেমে থেমে যানজট সৃষ্টি হয়। দীর্ঘ অপেক্ষায় ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা। এছাড়া দুপুরের পর থেকে চাপ বেড়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কেও। তবে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের চাপ কিছুটা কমেছে। অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে অন্তত 25 কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজট রয়েছে। এতে উত্তরাঞ্চলগামী মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে। মহাসড়কের যমুনা সেতু থেকে টাঙ্গাইল সদরের আশেকপুর বাইপাস পর্যন্ত রয়েছে ভোগান্তি। এর আগে দিনভর ভোগান্তির রাতেও গাড়ির ধীর গতি ছিল এই মহাসড়কে। এদিকে সকাল থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তায় এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রায় গাড়ির চাপ থাকায় যানবাহন চলছে ধীর গতিতে। এছাড়া গাড়ি পার্কিং ও যাত্রী ওঠানো নামানোর কারণে গাড়ির জটলা রয়েছে। শেষ মুহূর্তে জীবনের ঝুঁকি নিয়ে ট্রাক, পিকআপ সহ বিভিন্ন যানবাহনে চড়ে গন্তব্যে যাচ্ছেন নারী, শিশু ও যাত্রীরা। মহাসড়কে যানজট মুক্ত রাখতে বিভিন্ন মোড়ে মোড়ে কাজ করছে পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বারো ঘন্টা চলে গেছে। এখন আমি যাব জামালপুর সরিষাবাড়ি। এই বাচ্চা কাচ্চা নিয়ে এই রাস্তার ভোগান্তি। 10 ঘন্টা মতো আমাদের এখনো রাস্তায়, সারা রাস্তায় আমরা জাম ডাকাতি দেখা যাচ্ছে। আমাদের শরীরে এখন চলে না। রাত্রে রওনা দিছি, কিন্তু এখনো পৌঁছাতে পারিনি। ভোরে সদরঘাট থেকে 12টি লঞ্চ ভোলা, চাঁদপুর সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে ছেড়ে গেছে। ভোরে সদরঘাটে উপচে পড়া যাত্রীর চাপ থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কমছে সেই চাপ। লঞ্চ কর্তৃপক্ষ বলছে, নির্ধারিত ভাড়ায় নেওয়া হচ্ছে ডেক 400, কেবিন প্রকারভেদে 1200 থেকে 2600। তবে যাত্রীরা বলছে
মাঝ নদীতে গিয়ে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। তাছাড়া নির্ধারিত সময়ের চেয়ে লঞ্চ দেরিতে ছাড়া হচ্ছে বলেও অভিযোগ যাত্রীদের। তবে স্বস্তির কথা হলো এবার ভিড়াভিড়ি বা ঠাসাঠাসির অবস্থার মধ্যে পড়তে হচ্ছে না যাত্রীদের। ঘরমুখী মানুষের আরো খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর সদরঘাট লঞ্চ ঘাট থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আনোয়ার সাদাত নূর। আনোয়ার সাদাত নূর, আমরা দেখেছি যে গভীর রাত থেকে সারা রাতই দেখা গেছে যে লঞ্চে যাত্রীরা ভিড় করেছেন ঘরে ফেরার জন্য। এই মুহূর্তে আপনি লঞ্চ ঘাটের অবস্থা কেমন দেখছেন? নারীর টানে বাড়ি ফেরার জন্য ঘরমুখ মানুষ কিন্তু সদরঘাট লঞ্চ টার্মিনালে সেই সকাল থেকে এসে ভিড় করেছেন। আমরা সেই ভিড়ের এখনো যে রেশ সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সদরঘাট জুড়েই দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটের যে লঞ্চগুলো সকাল থেকে ছেড়ে যাচ্ছে সেই সব যাত্রীরা কিন্তু এসে ভিড় জমিয়েছেন। যে দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুট থেকে মানে আপনার বরিশাল সহ বিভিন্ন রুটের যে লঞ্চগুলো ভোরে এসে কিন্তু সদরঘাট টার্মিনাল এসে পৌঁছেছে। 30টি লঞ্চের মতো আজকে এসে পৌঁছায়। এই 30টি লঞ্চের মধ্যে কিন্তু ভোলা, চরফ্যাশন সহ বিভিন্ন রুটের 12টি লঞ্চ তাদের যাত্রী নিয়ে ইতিমধ্যে ছেড়ে গেছে এবং আরও কিছু লঞ্চ ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। যদিও নির্ধারিত সময় ছিল বেলা 9টা, তবে যাত্রী সমাগম কিছুটা কম থাকায় লঞ্চ কর্তৃপক্ষ বলছেন যে তারা অপেক্ষা করছেন যে যাত্রী পরিপূর্ণ হলে তবেই তারা ছাড়বেন, কেননা এতে আর্থিক ক্ষতির মুখোমুখি তারা হবেন এরকম আশঙ্কা থেকেই তারা আসলে এই কিছুটা বিলম্ব করছেন। বিপরীতে কিন্তু যাত্রীরা এই নিয়ে বেশ ক্ষিপ্ত। তারা ভোর থেকেই এখানে এসে অবস্থান করছেন, অপেক্ষা করছেন। অনেকে যারা রাতে শেষ লঞ্চটি মিস করে গেছেন তারাও কিন্তু এই পল্টনেই পুরো রাত কাটিয়েছেন এবং সকালের লঞ্চে ফিরে গেছেন। এবং যারা এখনও তাদের যে গন্তব্য সে লঞ্চে উঠে বসে আছেন, লঞ্চ না ছাড়াতে তারা কিন্তু বেশ বিরক্ত হচ্ছেন এবং সেই বিরক্তি কিন্তু তারা প্রকাশ করছেন বিভিন্নভাবে। আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে করতোয়া লঞ্চের যাত্রীরা বেশ উত্তেজিত হয়ে এক পর্যায়ে বাকবিতণ্ডা জড়িয়ে পড়ে লঞ্চ কর্তৃপক্ষের সাথে। তারপরে কিন্তু এখানকার আনসার সদস্যদের মধ্যস্থতায় সে লঞ্চটি ছেড়ে যেতে বাধ্য হয় এবং বাকি লঞ্চগুলোর কিন্তু একই অবস্থা বা একই পরিস্থিতি বিরাজ করছে। তারা বলছেন যে লঞ্চের ডেক বা কেবিন এখন পর্যন্ত ফাঁকা, যার ফলে তারা ছেড়ে যেতে পারছেন না। আরও কিছুটা সময় তারা বিলম্ব করবেন এবং যাত্রী পরিপূর্ণ হলে তবেই ছেড়ে যাবেন। এ নিয়ে কিন্তু লঞ্চ কর্তৃপক্ষ বলছেন যে সরকারের যা বেঁধে দেওয়া ভাড়া তার চাইতে তারা বরং কম নিচ্ছেন, কেননা ডেকের ভাড়া সরকারি মতে 503 টাকা হলেও কিন্তু লঞ্চ কর্তৃপক্ষ আদায় করছেন মাত্র 400 টাকা এবং কেবিন যেখানে 2000 টাকা থেকে শুরু সেখানে 1200 থেকে 2600 বিভিন্ন প্রকারভেদে লঞ্চের ভাড়া আদায় করা হচ্ছে। তবে যাত্রীদের অভিযোগ যে শুরুতেই তাদেরকে যে চাঁদার পরিমাণ বা ভাড়ার পরিমাণ জানানো হয় না, এটি ছেড়ে যাওয়ার পরে মাঝ নদীতে যাওয়ার পরে তারা বাড়তি আদা ভাড়াই করেন এবং সেটা দিতে যাত্রী এক প্রকার বাধ্য থাকেন। এই যে জিম্মি করে ভাড়া আদায় যেটা 500 থেকে 700 টাকা পর্যন্ত নেওয়া হয়, এর প্রতিকার চেয়ে বা প্রত্যাশা করছেন যাত্রীরা। তবে স্বস্তির কথা হলো এবারে কিন্তু সেই আজকে সকাল থেকে উপচে পড়া ভিড় বা ঠাসাঠাসি ঠেলাঠেলি নেই, যাতে অনেকটাই স্বস্তিতে যেতে পারছেন যাত্রীরা। ঘরমুখী মানুষের খবর নিয়ে জানাচ্ছিলেন সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আমাদের সহকর্মী আনোয়ার সাদাত নূর। চট্টগ্রামের কালুরঘাট সেতুর ওপর মাইক্রোবাস, অটোরিকশা, মোটরসাইকেল, মিনি ভ্যান সহ কয়েকটি যানবাহনের সঙ্গে ট্রেনের সংঘর্ষে এক শিশু সহ 3 জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত 4 জনকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন সিগন্যাল না মেনে গাড়িগুলো সেতুতে ওঠায় এবং লাইনম্যান ট্রেন থামাতে না পারায় এই দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে পূর্বাঞ্চল। বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টার দিকে চট্টগ্রামের উদ্দেশ্যে কক্সবাজার ছাড়ে পর্যটক এক্সপ্রেস ট্রেন। রাত 10:30টার দিকে চট্টগ্রামের কর্ণফুলী নদীর কালুরঘাট সেতুতে ওঠে ট্রেনটি। এ সময় সেতুর বোয়ালখালী অংশে ট্রেনের সঙ্গে সংঘর্ষে একটি মাইক্রোবাস, 4টি অটোরিকশা, বেশ কয়েকটি মোটরসাইকেল ও অন্যান্য ছোট যানবাহন দুমড়ে মুচড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও রেড ক্রিসেন্টের কর্মীরা স্থানীয়দের সাথে উদ্ধার কাজ শুরু করে। ড্রাইভারটা সাথে সাথে ওটাও মারা গেছে, ওই দুজনে মারা গেছে। আমি ছোট বাচ্চাটা আমি নিজের হাতে নিয়ে ওকে বাইর করছি। যেগুলো আমার রাইসম্যান, যেগুলো মানে দায়িত্ব পালন করে আগে, মানে গাড়ি একবার দিক লেগে যাবে, একবার দেখতে যাবো, ওদের কিছু বললে কারণে কি এই ঘটনাটা হয়েছে। পুলিশ বলছে, সিগন্যাল অমান্য করে ট্রেন আসার সময় বিভিন্ন যানবাহন কালুরঘাট সেতুতে উঠে পড়ায় এ দুর্ঘটনা। কক্সবাজার থেকে আসতেছিল, আর ওই চাঁদগাঁও এলাকা থেকে কিছু সিএনজি, প্রাইভেট কার, লেগুনা, মোটরসাইকেল, ওরা ওইখান থেকে সিগন্যাল অমান্য করে ওরা নিজেদের ইচ্ছা মতো চলে আসতেছিল। চলে আসার কারণে ট্রেন দ্রুত সময়তে পাওয়া নাই, ওর সবাই ট্রেন নিচে, সব গাড়িগুলি পড়ে যায়। একটা গাড়িও ট্রেনের বাহিরে নেই, প্রত্যেকটা গাড়ি ট্রেন নিচে কাটা পড়ে গেছে। দুর্ঘটনার কারণে লাইন বন্ধ থাকায় আটকা পড়ে ঢাকাগামী পর্যটক এক্সপ্রেস ট্রেন। রাত 3:30টার দিকে দুর্ঘটনা কবলিত যানবাহন সরিয়ে নিলে স্বাভাবিক হয় যান চলাচল। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আহসান রিটন। চট্টগ্রামের কালুঘাটের সেতুর উপর যে দুর্ঘটনাটি ঘটেছে, এখন পর্যন্ত এক শিশু সহ 3 জন মারা গেছে। এ বিষয়ে সবশেষ তথ্য কি আছে আপনার কাছে? দেখুন, আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সির সামনে। আপনি দেখতেই পাচ্ছেন এখানে আসলে লোকজন দাঁড়িয়ে আছে, নানাভাবে তারা সেবা প্রত্যাশীরা। গতকাল রাতে চট্টগ্রামের কালুরঘাট সেতুর উপর যে ট্রেন দুর্ঘটনাটি ঘটেছিল, সেই দুর্ঘটনায় আহত 4 জন এখনো পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি আছেন এবং তাদের চিকিৎসা দেওয়ার সর্বোচ্চ কাজটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ করছে। আমরা যেটুকু জেনেছি সেটুকু হচ্ছে তাদের অবস্থা কিছুটা আশঙ্কা মুক্ত বলে কর্তৃপক্ষ জানিয়েছে এবং বাকি যে 3 জন, 3 জনের মধ্যে একজন মেহরুন নূর আয়েশা শিশু এবং সিএনজি চালক মোহাম্মদ তুষার, এই নিহত 2 জনের পরিচয় আমরা পেয়েছি। আরেকজন নিহতের পরিচয় আসলে এখনো পর্যন্ত নিশ্চিত করে কেউ বলতে পারেনি। আমরা সেই ব্যক্তির খবর নেওয়ার চেষ্টা করছি। আপনি জানেন যে গতকালকে 7:30টার দিকে কক্সবাজার থেকে পর্যটক এক্সপ্রেস চট্টগ্রামের দিকে এসেছিল এবং সেটি যখন চট্টগ্রামের কর্ণফুলী নদীর উপর যে কালুরঘাট সেতু, সেটি যখন অতিক্রম করার চেষ্টা করে, তখন সিগন্যাল অমান্য করে বেশ কিছু গাড়ি আগে থেকে আসলে সেই সেতুতে উঠে পড়ে এবং যে কারণে ট্রেনটি তার গতি থামাতে না পারায় এই দুর্ঘটনাটি ঘটেছে। এবং আমরা দেখেছি এই ট্রেনের নিচে 4টি সিএনজি, বেশ কয়েকটি মোটরসাইকেল, একটি পিকআপ এবং একটি মাইক্রোবাস ডুবে মুছড়ে যায় এবং সেগুলোকে রেস্কিউ করতে রাত 3:20 পর্যন্ত সময় লাগে। 3:20 পরেই সেখানে আসলে সেই ব্রিজ দিয়ে গাড়ি চলাচল এবং যে ট্রেন চলাচল সেটি স্বাভাবিক হয়ে আসে। আমরা চেষ্টা করছি যে কজন আহত আছেন এবং যে একজন নিহত, যার পরিচয় পাওয়া যায়, তার পরিচয় খোঁজার চেষ্টা করছি। ইতিমধ্যে আপনি জানেন যে আসলে রেলওয়ের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যদিও এখন পর্যন্ত তাদের কাছ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য আমরা পাইনি। আমরা চেষ্টা করছি যদি পরবর্তীতে তাদের কাছ থেকে কোনো অগ্রগতি পাওয়া যায়, অর্থাৎ কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে, কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, যদি সেটি তারা বলতে পারে তাহলে হয়তো পরবর্তীতে আমরা সেটি জানাতে পারবো। এ হচ্ছে চট্টগ্রাম থেকে আমার কাছে গতকালকে রাতের যে দুর্ঘটনা, সে বিষয়ে সর্বশেষ। চট্টগ্রাম থেকে দুর্ঘটনার সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী আহসান রিটন। বৃহস্পতিবার বিকেল থেকে জমে উঠেছে কোরবানির পশুর হাট, বাড়তে শুরু করেছে ক্রেতাদের উপস্থিতি। আগের 2 দিন বিরূপ আবহাওয়া ও বাজারের গবাদি পশুর হাটের অবস্থা বোঝার জন্য অনেকেই বাজার ঘুরে দেখেছেন। বৃহস্পতিবার বিকেল থেকে ক্রেতা বৃদ্ধির সাথে সাথে বেড়েছে বিক্রি। ব্যবসায়ীরা দাবি করছেন এখনো কম দামে পশু বিক্রি করতে হচ্ছে। কোরবানির পশুর দাম নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন ক্রেতারা। বৃহস্পতিবার ছিল ঈদের আগের শেষ কর্মদিবস, অফিস শেষ করেই ছুটেছেন হাটে। দিনের ক্রেতা শূন্য হাট বিকেল গড়াতেই পরিপূর্ণ। ক্রেতা বিক্রেতাদের উপচে পড়া ভিড়, চাহিদা বেশি ছোট ও মাঝারি আকারের গরুর। যারা এসেছে পছন্দের পশু কিনে ফিরেছেন, দাম নিয়ে তেমন অভিযোগ নেই ক্রেতা বিক্রেতাদের। দেশের বিভিন্ন জেলায় শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট। সবগুলো হাটেই বেচা কেনা ভালো, বড় পশুর তুলনায় ছোট ও মাঝারি গরু বিক্রি হচ্ছে বেশি। হাটে অসুস্থ পশু শনাক্তে কাজ করছেন ভেটেরিনারি কর্মকর্তারা। বগুড়ার মহাস্থান হাট, সবচেয়ে বেশি পশু বেচাকেনা হয় এখানে। জেলায় স্থায়ী অস্থায়ী মিলিয়ে 160টি হাটে চলছে পশু বেচাকেনা। এবারও ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি, দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতা বিক্রেতাদের। অন্যান্য বছরের তুলনায় এবার একটু দাম কম, যারা কিনতেছে বা আমরা যারা
কিনলাম, দেখলাম যে মোটামুটি রিজনেবল আর কি। আগের তুলনায় বাজার অনেক কম। একই চিত্র চুয়াডাঙ্গার আলমডাঙ্গার গোকুলখালী হাটে। এছাড়া ৯ মাইল হাট ও ডুগডুগির হাট সহ ছোট বড় অন্তত ১২টি হাটেও বেচাকেনা ভালো। ব্যাপারীরাও খুশি, আপনার যারা বেশি আছে তারাও খুশি। আমি দুটো গরু বেচেছি, গরু বেচে খুশি, গরুতে আমার লাভ হয়ে গেছে। প্রতিটি হাটে অসুস্থ পশু শনাক্তে কাজ করছেন ভেটেনারি কর্মকর্তারা, নজরদারিতে আছেন প্রাণী সম্পদ কর্মকর্তারাও। আমাদের 4টি উপজেলাতে ভেটেনারি মেডিকেল টিম আছে, তারা ক্রেতা এবং বিক্রেতাকে সুন্দর পরামর্শ দিয়েছে। যেখানে কোনো গরু অসুস্থ থাকে বা কোনো গরু যদি অন্য কোনো পন্থায় যদি মোটাচাঁদ না করে, আমরা কৃষকদের সেই পরামর্শ দিয়েছি, সেখান থেকেও আমাদের ক্রেতারা সেই পরামর্শ পেয়ে থাকবে। মাদারীপুরের ২৬টি হাটে ঘুরে ঘুরে পশু কিনছেন অনেকে, দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তাদের। গাজীপুরে ৯৩টি হাটে বেচাকেনা ভালো, এসব হাটে চাহিদা বেশি মাঝারি গরুর। লক্ষ্মীপুরে ব্যক্তি পর্যায়ে পালন করা গরুর চাহিদা বেশি। আমরা এই গরু বাজারে আসলে গরু কিনতে আসছি আমরা এখানে, তবে গতবারের চেয়ে গরুর দাম এবার মোটামুটি কম। গরুর দাম কম আছে, মানুষের চাহিদা অনুযায়ী গরু দেখতেছে, কিনতেছে। খুলনায় গরুর হাটগুলোর সার্বিক নিরাপত্তায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রামের কোরবানির হাটে এবারও নজর কাটছে রেড চিটাগং ক্যাটল আরসিসি বা অষ্টমুখী লাল গরু। বিশেষ করে দক্ষিণ চট্টগ্রামে দেশি এই গরুর রয়েছে আলাদা কদর। তবে বিদেশি ও শঙ্কর জাতের দাপটে আরসিসি গরু পালন অনেকটাই কমেছে। জনপ্রিয় এই জাতটি সংরক্ষণে উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। খাটো পা, গায়ের রং লাল, ওজন ২.৫ থেকে ৩ মণ। স্থানীয়রা কেউ বলেন লাল গরু, আবার কেউ বলেন অষ্টমুখী। প্রচলিত নাম রেড চিটাগাং ক্যাটেল বা আরসিসি। সৌন্দর্য আর গড়নের কারণে কোরবানির বাজারে এই জাতের গরুর ভালো চাহিদা। এসব গরু বেশিরভাগই গৃহস্থ বাড়িতে প্রাকৃতিক পরিবেশে পালন হওয়ায় মোটা তাজাকরণের আলাদা ঔষধ ব্যবহারের ঝুঁকি নেই। যে দেশি লাল গরুগুলো ওরা একটু বেশি রাইট সাপোর্ট করে, যেমন ধরো কম টাকার মধ্যে লাল গরু পাওয়া যায়, মানে ৮০,০০০, ৯০,০০০ টাকা, ১,২০,০০০ টাকা। যেগুলো বড় গরু হচ্ছে বলদ খোঁজ, সেগুলো তো অনেক দামি গরু, ৮ মণ ১০ মণ গরু, ওগুলো একটু চাহিদা একটু কম। গবেষকরা বলছেন রেড চিটাগাং ক্যাটেলের রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলক বেশি, চামড়ার মানও ভালো। এছাড়া মাঝারি আকারের এই গরু মধ্যবিত্তের সামর্থ্যের মধ্যেই থাকে। তবে দুধ ও মাংস উৎপাদন বাড়াতে বিদেশি জাতের সাথে সংকরায়ন করায় কমছে এই গরুর সংখ্যা। হাটহাজারীতে একটি আরসিসি গরুর ফার্ম তৈরি করা হচ্ছে এবং কোনো এনজিও বা কোনো প্রতিষ্ঠান কর্তৃক আরসিসি খামারি করা হচ্ছে। তবে এর জন্য আরও সরকারিভাবে অধিকতর উদ্যোগ গ্রহণ করতে হবে এবং মানুষকে উদ্বুদ্ধ করতে হবে। এই দেশি গরুর জাতটি সংরক্ষণে গৃহস্থদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে জানিয়েছে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। এর বাইরে সরকারিভাবেও আরসিসি গরু পালনের উদ্যোগ নেওয়া হচ্ছে। আমাদের চট্টগ্রামে যে হাটহাজারী ডেইরি খামার আছে, এটাকে আমরা স্পেশালি এই জন্য তৈরি করতেছি এবং আমরা ভবিষ্যতেও এই জাতটাকে আরও কীভাবে সুরক্ষা দেওয়া যায় সে বিষয়ে আমরা কাজ করতেছি। এবার চট্টগ্রামের কোরবানি বাজারে ২০,০০০ রেড চিটাগং ক্যাটল জাতের গরু এসেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। ঈদ উপলক্ষে রাজধানীতে জমে উঠেছে পশুর হাট। এ নিয়ে আরও জানাতে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আদিলুর রহমান। আদিল, আর আজকের দিনটা পরেই আগামীকাল ঈদ, শেষ মুহূর্তের বেচা কেনার কি অবস্থা দেখতে পাচ্ছেন? দেখুন, গতকাল রাতভর আসলে জমজমাট বেচা কেনা হয়েছে প্রত্যেকটি কোরবানির পশুর হাটে। শেষ কর্মদিবস শেষে আসলে সন্ধ্যার পর থেকেই আমরা দেখেছি যে হাটগুলোতে ক্রেতাদের আসলে উপচে পড়া ভিড় ছিল এবং রাতভর বেশ ভালো পশু বেচা বিক্রি হয়েছে। আমি তেজগাঁও এই হাটটিতে আছি। এই হাটের কথা যদি বলি যে এই হাটে এরই মধ্যে আসলে ৮০% কোরবানির পশু বিক্রি হয়ে গেছে, ২০% কোরবানির পশু এখন আছে এবং এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আরও কিছু কোরবানির পশু এই হাটটিতে এখনো আসতে শুরু করেছে। আমি আপনাকে একটু প্রথমে একটা ট্রাক দেখাতে চাই, যে ট্রাক ভর্তি করে এরই মধ্যে কোরবানির পশু আবারও কিন্তু ব্যবসায়ীরা যারা আছেন তারা এই হাটটিতে আসলে নিয়ে আসছেন।
তাদের বিক্রির জন্য। অর্থাৎ গতকালকে যখন রাত পর্যন্ত এই হাটের 80% কোরবানির পশু বিক্রি হয়ে গেছে, তারপর পরই এইখান থেকে যারা ব্যবসায়ীরা এসেছিলেন তারা খবর পাঠিয়ে দিয়েছেন যে এই হাটে সব কোরবানির পশু শেষ হয়ে যাচ্ছে। এরপরে কিন্তু আসলে নতুন করে রাতে আবার ট্রাক ভর্তি করে এই হাটটিতে কোরবানির পশু নিয়ে আসছেন ব্যবসায়ীরা। এখন ক্রেতাদের যে উপস্থিতি, সেই ক্রেতাদের উপস্থিতিও আসলে সকাল থেকে আছে। তবে সংকটের যে মুহূর্তটা বলতে আমরা যেটি আসলে বুঝি, আমরা বেশ কয়েক বছর অতীত অভিজ্ঞতা হয়েছে এই রাজধানীবাসীর, যে একটি কোরবানির পশুর বিপরীতে দেখা গেছে যে 4-5 জন করে ক্রেতা অপেক্ষা করেছিল। অর্থাৎ একটি কোরবানির পশু যে দামি বিক্রেতা বলেছেন সেই দামেই আসলে নিয়ে গেছেন। সেই পরিস্থিতিটি এবছর হচ্ছে না। অর্থাৎ এখনো আমরা সকালে দেখতে পাচ্ছি যে ক্রেতা যারা আছেন তারা দরদাম করে পছন্দ মতো করে তারা তাদের কোরবানির পশুটি আসলে কিনতে পারছেন। দাম নিয়ে এখন পর্যন্ত খুব একটা বড় ধরনের কোনো অভিযোগ নেই যে দ্বিগুণ দামে কোরবানির পশু বিক্রি কিনতে হচ্ছে, অথবা গতকালকে যে কোরবানির পশুটি 1 লাখ টাকা বিক্রি হয়েছে সেটি আজকে 1.5 লাখ টাকা বিক্রি হচ্ছে, এরকম ধরনের অভিযোগ কিন্তু আসলে আমরা এখন পর্যন্ত ক্রেতাদের কাছ থেকে পাইনি। অন্যদিকে বিক্রেতা যারা আছেন তারা বরাবরই এবছর শুরু থেকে যেটি বলছিলেন যে হাটে কোরবানির পশুর দাম কম এবং তাদেরকে অনেক ক্ষেত্রে আসলে লোকসান গুনতে হচ্ছে, বা অনেকের শুধুমাত্র খরচটা উঠেছে কিন্তু সেই আশানুরূপ যে লাভের জন্য এই হাটগুলোতে এসেছিলেন সেটি হচ্ছে না। এই ধরনের মিশ্র যে প্রতিক্রিয়াগুলো, সেই মিশ্র প্রতিক্রিয়াগুলো পেয়েছি। আজকে রাজধানীর যে 19টি হাট বসেছে এবছর কোরবানির, এই 19টি হাটেই আজকেও কোরবানির পশু বেচা বিক্রি হবে এবং ইজারার শর্ত অনুযায়ী আগামীকাল ঈদের দিনও কোরবানির পশু বেচা কেনা হবে। তবে রাজধানীবাসী ঈদের দিন পর্যন্ত আসলে অপেক্ষা করতে চান না। বেশিরভাগ মানুষই চান যে ঈদের আগেই তার কোরবানির পশুটি বাড়িতে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে অন্তত পক্ষে একদিনের জন্য হলেও বা কয়েক ঘন্টার জন্য হলেও সেই কোরবানির পশুটিকে তারা লালন পালন করবেন এবং একটি আবেগ নিয়ে আগামীকাল পশু কোরবানি করতে চান রাজধানীবাসী। আমরা হাটের পরিস্থিতি যেটি আসলে দেখতে পাচ্ছি যে এখনো হাটগুলোতে কোরবানির পশু রয়েছে, তবে বেশিরভাগ হাটেই কোরবানির পশু 80%, 70% কোরবানির পশু আসলে বিক্রি হয়ে গেছে এবং গতকালকে সবচাইতে বেশি চাপ পড়েছে কোরবানির পশু বিক্রিতে। আমরা আগে থেকেই যেটি আসলে বিক্রেতা এবং হাট কর্তৃপক্ষ ধারণা করছিলেন যে বৃহস্পতিবার বিকেলের পর থেকেই এই চাপটি পড়বে এবং ক্রেতারা সবচাইতে বেশি আসবেন, তেমনটাই আসলে হয়েছে। আমরা দেখেছি যে বিকাল থেকে এবং ক্রেতাদের উপস্থিতি ছিল এবং মুহূর্তের মধ্যে অনেক হাটে বেশিরভাগ কোরবানির যে পশুটি, সেই কোরবানির পশুটি আসলে বিক্রি হয়ে গেছে। আমি আপনাকে একটা বিষয় একটু দেখাতে চাই যে এখনো যেটি একটি সংকট রয়েছে, একটি দুশ্চিন্তা রয়েছে, সেটি হচ্ছে বড় গরুর ব্যবসায়ীদের। আমরা গতকাল রাতেও যেটি লক্ষ্য করেছি যে ছোট এবং মাঝারি সাইজের যে গরুগুলো, আপনি জানেন যে সবসময় এই কোরবানির পশুগুলোর চাহিদা সবচেয়ে বেশি থাকে, সেই ছোট এবং মাঝারি সাইজের গরুগুলো খুব ভালো বিক্রি হলেও বড় সাইজের যে গরুগুলো আছে যেগুলোর দাম 5 লাখ টাকা, 6 লাখ টাকা, 8 লাখ টাকা, 10 লাখ টাকা, এই কোরবানির পশুগুলো আসলে বিক্রি কম হচ্ছে এবং কিছু কিছু ব্যবসায়ী তো আসলে অভিযোগই করেছেন বা দাবি করেছেন যে তাদের আগে যে কোরবানির পশুটি হাটের শুরুর দিকে 5 লাখ টাকা দাম হয়েছিল, সেই কোরবানির পশুটি এখন 4 লাখ, 4.5 লাখ টাকা দাম হচ্ছে। অর্থাৎ তাদের তো লাভ হবে না, বরঞ্চ তাদের লোকসানের মধ্যে পড়তে হবে। এটি বড় গরুর ব্যবসায়ীদের ক্ষেত্রে হয়েছে। তবে ছোট মাঝারি সাইজের গরু যেসব ব্যবসায়ীরা নিয়ে আসছেন তাদেরকে আসলে খুব একটা দুশ্চিন্তার মধ্যে পড়তে হচ্ছে না, তার কারণ এই সাইজের গরুগুলো আসলে সবচাইতে বেশি বিক্রি হচ্ছে। আমি যদি আপনাকে দামের কথা বলি, 80,000 টাকা, 90,000 টাকা বা 1 লাখ টাকার যে গরুগুলো আছে সেই গরুগুলোর চাহিদা সবচাইতে বেশি। এরপরে 1 লাখ টাকা থেকে 2 লাখ টাকার মধ্যে যে কোরবানির পশুগুলো আছেন সেই কোরবানির পশুগুলো এখানে বেশ ভালো বিক্রি হয়েছে রাতভর, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বেশ ভালো ভালো সাইজের গরুগুলো এই হাটে এখনো রয়ে গেছে। সেই গরুগুলো নিয়ে বিক্রেতারা বসে আছেন, ক্রেতারা আসছেন, দরদাম করছেন। দরদামে যদি আসলে মিলে যায় সেক্ষেত্রেই কোরবানির পশুগুলো আসলে বিক্রি করে দেওয়া হচ্ছে। অন্যদিকে হাটের নিরাপত্তার কথা যদি বলি, যে হাট একদম শেষের দিকে, এরপরও নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আসলে রাখা হয়েছে। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পুলিশ সদস্যরা এবং র্যাব সদস্যরা প্রত্যেকটি হাটে রয়েছে, জাল টাকা শনাক্তকরণ এবং বিভিন্ন হাটে আর্থিক লেনদেনের জন্য বুথ স্থাপন করা হয়েছে। ব্যবসায়ী তার
কোরবানি পশুটি বিক্রি করে তাৎক্ষণিকভাবে অ্যাকাউন্টে, যে কোনো অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে তার আর্থিক যে নিরাপত্তা সেটি নিশ্চিত করতে পারছেন। এবং একই সাথে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয়েছে যে সবগুলো হাটে নিরাপত্তা নিশ্চিতের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নেওয়া হয়েছে এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও সেটি তৎপর রয়েছে। তবে অনেক ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি যে সিটি কর্পোরেশনের যে ইজারার শর্ত ছিল সেই শর্ত অনেক হাটেই আসলে মানা হয়নি। বেশিরভাগ হাটই সড়কে বসানো হলেও সেই হাটগুলোর ব্যাপারে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তেমন কোনো পদক্ষেপ ছিল না। আমরা তো এতক্ষণ আসলে সড়কে ছিলাম, আমরা এই হাটের ভেতরে একটু প্রবেশ করতে চাই যে হাটের ভেতরে কি পরিমাণ কোরবানির পশু রয়েছে সেটিও একটু দেখাতে চাই। তবে আপনি নিশ্চয়ই একটি বিষয় লক্ষ্য করতে পারছেন যে ক্রেতাদের যে উপস্থিতি সেটি কিন্তু আসলে সকালবেলায় চোখে পড়ার মতো নয়, অর্থাৎ একদম ক্রেতাদের উপচে পড়া যে ভিড় সেটি আসলে লক্ষ্য করা যাচ্ছে না। ক্রেতাদের উপস্থিতি খুবই কম। যারা আসছেন তারা এখনো অনেকেই আসলে দরদাম করছেন। বিশেষ করে আসলে হচ্ছে যে আমি যদি আপনাকে এই জায়গাটিতে আসলে দেখাতে চাই যে এই খাটকার যে ব্যবসায়ীরা এসেছেন, সেই ব্যবসায়ী যে কোরবানির পশুগুলো নিয়ে এসছেন সেই কোরবানির পশুগুলো আসলে অবিকৃতই থেকে গেছে। এখানে প্রচুর পরিমাণে কোরবানির পশু এখনো অবিকৃত রয়ে গেছে এই তেজগাঁ হাটে। এটি আসলে সারাদিনে বিক্রি হবে কিনা এটি নিয়ে কিন্তু আসলে এক ধরনের শঙ্কা রয়েই যাচ্ছে। তো আমরা যখন আসলে কথা বলছিলাম তখন যেটি আসলে আমাদেরকে জানানো হচ্ছিল যে এই কোরবানির পশুগুলোর পর্যাপ্ত দাম বা তারা যে কাঙ্ক্ষিত যে দাম সেই কাঙ্ক্ষিত দাম না পাওয়ার কারণে এই কোরবানির পশুগুলো এখনো তারা বিক্রি করতে পারেননি। তো আমার কাছে তেজগাঁর হাট থেকে ছিল এখনকার সবশেষ। রাজধানীর পশুরহাটের সবশেষ মুহূর্তের পরিস্থিতির তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আদিলুর রহমান। ঈদুল আজহার নামাজ উপলক্ষে দেশের বড় দুই ঈদগাহ ময়দান কিশোরগঞ্জের শোলাকিয়া ও দিনাজপুরের গোড়ে শহীদে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শোলাকিয়ায় সকাল 9টায় আর দিনাজপুরে 8:30টায় হবে ঈদ জামাত। ঈদ জামাতকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থাকে গুরুত্ব দিচ্ছে প্রশাসন। কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ মাঠে এবার অনুষ্ঠিত হবে ঈদুল আজহার 198তম জামাত। মাঠে দাগ কাটা, বালু ফেলা, দেয়ালে রং করা সহ শোলাকিয়া ময়দানকে জামাতের উপযোগী করার কাজ প্রায় শেষ। ঈদের দিন সকাল 9টায় শুরু হবে জামাত। দূর দূরান্তের মুসল্লিদের জন্য বরাবরের মতো শোলাকিয়া স্পেশাল নামে দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেল কর্তৃপক্ষ। মুসল্লিদের জন্য প্রস্তুত স্বেচ্ছাসেবক ও কয়েকটি মেডিকেল টিম। বড় জামাতের মধ্যে নামাজ পড়লে এটা মনে একটা প্রফুল্লতা, আর এটা শোলাকিয়া মাঠের মধ্যে আলহামদুলিল্লাহ আমরা পাই। ছোটবেলা থেকে এই মাঠের মধ্যে নামাজ পড়ি। দাদার সাথে প্রথমে নামাজ পড়ছি, পরে বাবার সাথে, পরে আমরা নিজে এবং আমরা ছেলে মেয়েদেরকে নিয়ে আসি। এখন নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। ফায়ার সার্ভিস আছে, যদি অগ্নিকাণ্ড বা অন্য কোনো ধরনের দুর্ঘটনার আশঙ্কা যেহেতু থেকেই যায় সেই বিষয়গুলোতে দেখার জন্য ফায়ার সার্ভিসও এখানে তাদের টিম থাকবে। দিনাজপুরের গোড়ে শহীদ বড় ময়দানেও মাঠ পরিষ্কার, লাইন টানানো, মিনার পরিষ্কার, অজুখানা, টয়লেট, তোরণ নির্মাণের কাজ প্রায় শেষের পথে। জেলা প্রশাসনের পক্ষ থেকে মুসল্লিদের নিরাপত্তা সহ সব সুযোগ সুবিধা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ধর্মপ্রাণ মুসল্লিকে এখানে মানানসই পরিবেশে তাদের এখানে প্রবেশ করাবো। ইনশাল্লাহ কোনো রকমের ঝুঁকি আমাদের নাই, আমাদের কোনো এরকম ঝুঁকিপূর্ণ অবস্থা তৈরি হতে পারে এরকম আমাদের কোনো আশঙ্কা নাই। আমরা ইনশাল্লাহ শতভাগ প্রস্তুত আছি। গোড়ে শহীদ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাত হবে সকাল 8:30টায়। মাঠের সার্বিক নিরাপত্তায় থাকবে 4 স্তরের নিরাপত্তা বলয়। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু ও শামসুজ্জামান দুদুকে সতর্ক করে চিঠি দিয়েছে বিএনপি। বৃহস্পতিবার সন্ধ্যায় দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে তাদের কাছে চিঠি দেয়া হয়। চিঠিতে বলা হয়েছে তাদের সাম্প্রতিক বক্তব্যে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, ভবিষ্যতে এই বিষয়ে সতর্ক থাকতে বলা হয়। গেল 20 মে এক আলোচনা সভায় জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহর বক্তব্যের প্রতিক্রিয়া জানান শামসুজ্জামান দুদু। কিছুদিন ধরেই তার সেই বক্তব্য নিয়ে সমালোচনা ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এদিকে বিএনপির আরেক ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলুর বক্তব্য গত কয়েকদিন ধরে আলোচনায় আসে। একটি অনুষ্ঠানে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ধর্মবিশ্বাস নিয়ে প্রশ্ন তোলেন। এমন বক্তব্যের পরপরই তাদের দুজনকে সতর্ক করে চিঠি দিল বিএনপি।
শত শত ভারতীয় নাগরিককে বাংলাদেশি বলে পোষণ করা হচ্ছে। ভারতের সিটিজেন্স ফর জাস্টিস অ্যান্ড পিস এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। আসামের ৩৩ জেলার বিভিন্ন জায়গা থেকে এসব নাগরিককে আটক করা হচ্ছে বলে প্রতিবেদনে জানানো হয়। শত শত ভারতীয় নাগরিককে বাংলাদেশি বলে সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠিয়ে দেওয়া হচ্ছে। ভারতের সিটিজেন্স ফর জাস্টিস অ্যান্ড পিসে প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা উঠে এসেছে। সংস্থাটি জানিয়েছে, আসামের ৩৩ জেলা থেকে নারী, শিশু ও পুরুষদের বেআইনিভাবে আটক করে বাংলাদেশে পুশিন করা হচ্ছে। সিজিপির দাবি, ২৩ মে থেকে আসাম রাজ্যের ৩৩টি জেলায় পুলিশি অভিযান শুরু হয়। এ সময় কোনো নথিভুক্ত মামলা, নোটিশ বা আইনি যৌক্তিক ব্যাখ্যা ছাড়াই প্রায় ৩০০ মানুষকে আটক করা হয়। এর মধ্যে ১৪৫ জনকে জোর করে সীমান্তে নো ম্যানস ল্যান্ডে ঠেলে দেওয়ার দাবি করেছে সংস্থাটি। সিজেপির প্রতিবেদকরা বলছে, নোম্যান্স ল্যান্ডে বৈরী আবহাওয়ার মধ্যে একাধিক রাত কাটাতে হয়েছে পুশিন করা ব্যক্তিদের। এছাড়া আটক থাকা অনেকেরই বর্তমান অবস্থা সম্পর্কে পরিবার এবং আইনজীবীদের কোনো তথ্য দেওয়া হয়নি, যদিও প্রায় ১৫০ জনকে মুক্তি দেওয়া হয়েছে বলে ধারণা সিজেপির। আগামী বছর আসামে নির্বাচন, তার আগে বাঙালি মুসলিমদের ইচ্ছামতো তুলে নিয়ে যাওয়া এবং বিদেশি বলে হেনস্থা করার বিরুদ্ধে আসামের কিছু রাজনৈতিক নেতা এরই মধ্যে সরব হয়েছেন। তবে এই প্রক্রিয়া এখনো চলছে বলে জানান স্থানীয় সাংবাদিকরা। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রায় ১.৫ বছর পর আজ থেকে আংশিকভাবে খুলে দেওয়া হয়েছে বান্দরবানের রুমা ও থানচি উপজেলার পর্যটন কেন্দ্র। জেলা প্রশাসনের জারি করা গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, রুমার মুন্নুয়ামপাড়া হয়ে বগালেক পর্যন্ত ভ্রমণ করতে পারবেন পর্যটকরা। এছাড়া থানচি উপজেলায় পর্যটকদের যাত্রার সীমানা নির্ধারণ করা হয়েছে মদক অভিমুখে তিন্দুমুখ পর্যন্ত এবং বাকলায় সড়ক পথে তুমাতুঙ্গি পর্যন্ত। গণবিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ভ্রমণের সময় পর্যটকদের নিরাপত্তা ও সরকারি নির্দেশনা মেনে চলতে হবে। কোরবানির চামড়া কিনতে ২৩২ কোটি টাকা ঋণ দেবে সরকারি বেসরকারি ব্যাংক। তবে প্রয়োজনের তুলনায় তা অনেক কম বলছেন খাত সংশ্লিষ্টরা। চামড়ার শিল্পের সুদিন ফেরাতে দীর্ঘমেয়াদী নীতি সহায়তার তাগিদ তাদের। আর বরাবরের মতো এবারও ট্যানারি মালিকদের কাছে বকেয়া নিয়ে দুশ্চিন্তায় কাঁচা চামড়া ব্যবসায়ীরা। দেশের চামড়ার বার্ষিক চাহিদা সিংহভাগই আসে কোরবানির পশু থেকে। ঈদের সময় সংগ্রহ করা চামড়া দিয়েই সারা বছর চলে ট্যানারির কারখানাগুলো। মৌসুমের সময় চামড়া কিনতে প্রয়োজনীয় অর্থের দরকার হয় ব্যবসায়ীদের। কেন্দ্রীয় ব্যাংক বলছে, এবার চামড়া কিনতে উদ্যোক্তাদের জন্য ২৩২ কোটি টাকার তহবিল গঠন হয়েছে। চামড়া সংগ্রহ করতে না পারে তো স্বাভাবিকভাবে এটা পাচার হয়ে যাবে, কিন্তু আমরা তো আমাদের এরকম একটা মূল্যবান শিল্পপণ্য পাচার হোক এটা হতে দিতে পারি না। এই জন্য ২৩২ কোটি টাকার একটা ঋণ ফান্ড গঠন করা হয়েছে ব্যাংকগুলির জন্য, তারা যাতে এই চামড়া ক্রয় করতে পারে। ব্যাংকগুলো তহবিলকে যথেষ্ট বললেও কাঁচা চামড়া ব্যবসায়ী ও ট্যানারি মালিকদের মতে তা প্রয়োজনের তুলনায় কম। আর্থিক সমস্যা তো অবশ্যই হবে, যেহেতু আমাদের পূর্বের যে টাকাগুলা কেউ কোনো পূর্বের টাকা দেয়নি। রানিং যে গত বছর কোরবানি যে চামড়া নিচ্ছে তারা এই পর্যন্ত সে অনেক ট্রেনাররা সম্পূর্ণ টাকা এখনও পরিশোধ করেনি। 3টা ধাপে আপনার এই ঋণটা দিবে, কিন্তু এই যে ঋণ ব্যবস্থাপনাটা, এটা আমি মনে করি যে এইটাও আপনার মনে করেন যে এককালীন দেওয়া উচিত ছিল, এবং পাশাপাশি এই যে 230 কোটি টাকা কিন্তু আসলে প্রয়োজনের তুলনায় খুবই কম। হাজারীবাগ থেকে সাভারে ট্যানারি স্থানান্তরে অনেকে ঋণ পরিশোধে ব্যর্থ হয়েছে। চামড়া শিল্পকে এগিয়ে নিতে ঋণ সহায়তার পরিমাণ বাড়ানোর দাবি ব্যবসায়ীদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর ছিল এখনকার মতো বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।